আধুনিক অ্যাভিয়েশনের ইতিহাসে অনেক রহস্যই আছে তাই না? কিন্তু কিছু ঘটনা সেগুলো যেন আমাদের কল্পনাকেও হার মানায়। আর সেগুলোর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দুঃখজনক যে রহস্যটা, সেটা হলো মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370-র উধাও হয়ে যাওয়া। তো চলুন আজ আমরা এই অবিশ্বাস্য ঘটনার একদম গভীরে গিয়ে দেখি ঠিক কি হয়েছিল। গুড নাইট, MAS-370। ব্যাস এইটুকুই। এটাই ছিল ওই ফ্লাইট থেকে শোনা শেষ কথা। একদম সাধারণ, শান্ত, রুটিন একটা বার্তা। কিন্তু কে জানত এই আপাতদৃষ্টিতে স্বাভাবিক কথাগুলোর পরেই অপেক্ষা করছে এক অকল্পনীয় নীরবতা। বাবুন একবার, ওই ফ্লাইটে ছিলেন 239 জন মানুষ। প্রত্যেকের আলাদা আলাদা গল্প ছিল, পরিবার ছিল, স্বপ্ন ছিল। কিন্তু মাত্র কয়েক মুহূর্তের মধ্যে তারা সবাই এই আধুনিক প্রযুক্তির চোখে ফাঁকি দিয়ে কোথায় যেন হারিয়ে গেলেন, এক গভীর, অন্তহীন রহস্যের মধ্যে। তো ঠিক কি ঘটেছিল সেই রাতে? চলুন আমরা ফ্লাইটের শেষ স্বাভাবিক মুহূর্তগুলোর টাইমলাইনটা একবার দেখিনি। ঠিক কখন সবকিছু বদলে গেল। ফ্লাইটটা মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের দিকে যাচ্ছিল। ককপিটে ছিলেন খুবই অভিজ্ঞ একজন পাইলট, ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ, আর তার সাথে ফার্স্ট অফিসার ফারিক হামিদ। সবকিছুই ছিল একদম স্বাভাবিক, আর 10টা সাধারণ ফ্লাইটের মতোই। কোনো কিছুই অস্বাভাবিক ছিল না। ফ্লাইটের প্রথম ঘণ্টা সবকিছু ছিল এক্কেবারে ঠিকঠাক। প্লেনটা সময় মতো টেক অফ করল, নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাল, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে নিয়মিত যোগাযোগও রাখছিল। কিন্তু এরপরই রাত 1:21 হঠাৎ করেই যেন সবকিছু থেমে গেল। বিমানের ট্রান্সপন্ডারটা বন্ধ হয়ে গেল, আর প্লেনটা সাধারণ রাডার থেকে পুরোপুরি গায়েব। ঘটনাটা ঘটে ঠিক যখন বিমানটা ভিয়েতনামের আকাশসীমায় ঢুকতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে। আর এরপরে শুরু হয় বিভ্রান্তি। মালয়েশিয়া আর ভিয়েতনামের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মধ্যে যোগাযোগের কিছু সমস্যা হয়, আর এর ফলে জরুরি ব্যবস্থা নিতে প্রায় 4 ঘণ্টা দেরি হয়ে যায়। ভাবুন তো, এই 4 ঘণ্টার মূল্যবান সময়। এই দেরির কারণেই রহস্যটা আরও জটিল হয়ে ওঠে। তদন্ত যখন এগোতে থাকল, তখন এমন একটা তথ্য সামনে এলো যা সবাইকে চমকে দিল। জানা গেল বিমানটা শুধু রাডার থেকে হারিয়ে যায়নি, বরং এটা তার যাত্রাপথই পুরোপুরি বদলে ফেলেছিল। এই যে ট্রান্সপন্ডার, এটা আসলে একটা ডিভাইস যা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে প্লেনের লোকেশন, স্পিড এসব তথ্য পাঠাতে থাকে। MH370 রহস্যের কেন্দ্রবিন্দু কিন্তু এটাই। এই ডিভাইসটা কি ইচ্ছে করে কেউ বন্ধ করে দিয়েছিল, নাকি কোনো যান্ত্রিক গোলযোগে এটা বিকল হয়ে গিয়েছিল? এইটাই বড় প্রশ্ন। আর এটাই ছিল সম্ভবত তদন্তের সবচেয়ে নাটকীয় মোড়। সাধারণ রাডার থেকে প্লেনটা গায়েব হয়ে গেলেও মালয়েশিয়ার মিলিটারি রাডার কিন্তু বিমানটাকে ট্র্যাক করতে পেরেছিল। আর তারা যা দেখল তা অবিশ্বাস্য। বিমানটা বেইজিংয়ের দিকে না গিয়ে পুরোপুরি উল্টো দিকে ঘুরে মালয়েশিয়ার ওপর দিয়ে পশ্চিম দিকে উড়ে যাচ্ছিল। এর মানে কি দাঁড়ায়? এটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত কাজ। দেখুন, প্লেনের সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু একটা জিনিস বন্ধ করা যায়নি, একটা স্যাটেলাইট সিস্টেম। প্লেন থেকে প্রতি ঘন্টায় একটা অটোমেটেড সিগন্যাল পাচ্ছিল, অনেকটা হ্যান্ডশেকের মতো। এই সিগন্যালগুলো প্লেনের লোকেশন বলছিল না, কিন্তু স্যাটেলাইট থেকে প্লেনটা ঠিক কত দূরে আছে সেটা জানাচ্ছিল। আর এই ডেটা বিশ্লেষণ করেই তদন্তকারীরা একটা বিশাল পথের ধারণা পান, একটা বৃত্তচাপ যেটাকে বলা হয় 7th আর্ক। আর ধারণা করা হয় এখানেই কোথাও বিমানটির জ্বালানি শেষ হয়ে গিয়েছে। এই স্যাটেলাইট ডেটা থেকে যে সত্যিটা বেরিয়ে এলো, সেটা ছিল ভয়াবহ। বিমানটা রাডার থেকে উধাও হওয়ার পরেও আরও প্রায় 7 ঘণ্টা ধরে উড়েছিল। ভাবা যায়? এর মানে হলো প্লেনটার যাত্রা শেষ হয়েছিল অস্ট্রেলিয়ার পার্থ থেকে হাজার হাজার কিলোমিটার পশ্চিমে, ভারত মহাসাগরের একেবারে দুর্গম, গভীর একটা অংশে। তো এই নতুন তথ্যের উপর ভিত্তি করেই শুরু হলো অ্যাভিয়েশনের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে জটিল আর সবচেয়ে ব্যয়বহুল অনুসন্ধান অভিযান। অনুসন্ধানের এলাকাটা যে ঠিক কতটা বড় ছিল তার একটা ধারণা দিই। প্রায় 1,20,000 বর্গকিলোমিটার, পুরো গ্রিস দেশটার সমান একটা এলাকা। আর সেখানকার আবহাওয়া, উত্তাল সমুদ্র, ওইরকম একটা জায়গায় একটা বিমানের ধ্বংসাবশেষ খুঁজে বের করা, কাজটা ছিল প্রায় অসম্ভব। বছরের পর বছর ধরে অনেকগুলো দেশ একসাথে মিলে এই অনুসন্ধান চালিয়েছে। প্রথমে দক্ষিণ চীন সাগরে, তারপর ভারত মহাসাগরের গভীরে। সরকারি সংস্থা, এমনকি ওশেন ইনফিনিটির মতো বেসরকারি সংস্থাও তাদের সবথেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। কিন্তু বিমানটার কোনো খোঁজ মেলেনি। অবশেষে নিখোঁজ হওয়া প্রায় 1.5 বছর পর 2015 সালে প্রথম একটা নক্কর প্রমাণ পাওয়া গেল। ভারত মহাসাগরের রিউনিয়ন দ্বীপে ভেসে এলো বিমানের ডানার একটা অংশ, যেটাকে বলে ফ্ল্যাপেরন। ওটার সিরিয়াল নম্বর মিলিয়ে দেখা গেল, হ্যাঁ, এটা MH370-ই অংশ।
আর এর মাধ্যমে এটা নিশ্চিত হলো যে বিমানটা ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছিল। কিন্তু বিমানটা পাওয়া যায়নি, ব্ল্যাক বক্সও উদ্ধার করা যায়নি। তাই ঠিক কী ঘটেছিল তা নিয়ে রয়ে গেছে অনেক প্রশ্ন, অনেক থিওরি। চলুন আমরা কোনো পক্ষ না নিয়ে সবচেয়ে পরিচিত থিওরিগুলো একবার দেখে নিই। সবচেয়ে বেশি যে থিওরিটা নিয়ে কথা হয় সেটা হলো পাইলটের ইচ্ছাকৃত কাজ, মানে ক্যাপ্টেন জাহারি নিজেই বিমানটাকে ধ্বংস করেছেন। এর পক্ষে যুক্তিও আছে, যেমন বিমানটার গতিপথ যেভাবে বদলানো হয়েছিল সেটা ম্যানুয়ালি করা হয়েছিল। তাছাড়া তার বাড়ির ফ্লাইট সিমুলেটরেও প্রায় একই রকম একটা রুট পাওয়া যায়। কিন্তু এর বিপক্ষেও কথা আছে। ক্যাপ্টেন জাহারি ছিলেন একজন খুবই সম্মানিত, অভিজ্ঞ পাইলট। তার কোনো আর্থিক বা ব্যক্তিগত সমস্যার কথাও জানা যায়নি। আরেকটা থিওরি ছিল ছিনতাই বা হাইজ্যাকিংয়ের। প্রথম দিকে এই সন্দেহটা বেশ জোরালো হয়েছিল, কারণ দুজন যাত্রী চোরাই পাসপোর্টে ভ্রমণ করছিলেন, কিন্তু পরে তদন্তে জানা যায় তারা আসলে ইরানি নাগরিক, ইউরোপে আশ্রয়ের খোঁজে যাচ্ছিলেন। ইন্টারপোলও নিশ্চিত করে যে তাদের সাথে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই। এরপর আসা যাক হাইপক্সিয়া থিওরিতে। এটাও কিন্তু বেশ শক্তিশালী একটা সম্ভাবনা। এই থিওরি অনুযায়ী কোনো যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো কেবিনের এয়ার প্রেশার কমে যায়। ফলে অক্সিজেনের অভাবে পাইলটসহ প্লেনের সবাই অজ্ঞান হয়ে পড়েন, আর বিমানটা একটা গোস্ট ফ্লাইট বা ভুতুরে বিমান হয়ে অটো পাইলটে উঠতেই থাকে যতক্ষণ না জ্বালানি শেষ হয়ে যায়। অস্ট্রেলিয়ার তদন্তকারীরা কিন্তু মনে করেন পাওয়া তথ্য প্রমাণের সাথে এই থিওরিটাই সবচেয়ে বেশি মেলে। দেখতে দেখতে 1 দশকেরও বেশি সময় কেটে গেছে। MH370-র রহস্যের সমাধান কিন্তু আজও হয়নি। তবে বিশাল মহাসাগর সে কিন্তু মাঝে মাঝে কিছু উত্তর তীরে ভাসিয়ে দিয়েছে। রিউনিয়ন দ্বীপের পর আফ্রিকার পূর্ব উপকূলের বিভিন্ন জায়গায়, যেমন মোজাম্বিক, দক্ষিণ আফ্রিকা, মাদাগাস্কার, এসব জায়গায় বিমানের আরও কিছু টুকরো পাওয়া গেছে। ভাবুন, এই টুকরোগুলো সমুদ্রের স্রোতে ভেসে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এটা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে ভারত মহাসাগর কতটা বিশাল, আর এই অনুসন্ধান কাজটা ঠিক কতটা কঠিন। তবে আসার কথা হলো, খোঁজার চেষ্টা কিন্তু এখনও পুরোপুরি থেমে যায়নি। ওশেন ইনফিনিটি নামে একটা প্রাইভেট কোম্পানি, যাদের কাছে সমুদ্রের গভীরে খোঁজার জন্য অসাধারণ প্রযুক্তি আছে, তারা বিশ্বাস করে যে বিমানটাকে খুঁজে পাওয়া সম্ভব। আর তারা 2025 সাল নাগাদ আবার নতুন করে অনুসন্ধান শুরু করার পরিকল্পনাও করছে। 1 দশকেরও বেশি সময়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ, আর হাজারো মানুষের প্রচেষ্টা। এর পরেও মূল প্রশ্নটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। MH370-র 239 জন যাত্রী আর ক্রুকে কি কোনোদিন খুঁজে পাওয়া যাবে? আধুনিক প্রযুক্তি আর মানুষের অদম্য ইচ্ছা কি পারবে এই শতাব্দীর সবচেয়ে বড় বিমান রহস্যের সমাধান করতে, আর ওই 239টা পরিবারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে? উত্তরটা হয়তো এখনও ভারত মহাসাগরের গভীরেই কোথাও লুকিয়ে আছে। ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।